আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই কেমন আছি? আমরা যারা আজকের এই ক্লাসটি দেখছি সবাই কেমন আছি? আমরা ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। আচ্ছা, আমরা সবাই কথা শুনতে পাই? আমার কথা কারা শুনতে পাচ্ছেন? সবাই একটু কমেন্টে জানাবেন। আমার কথা যারা শুনতে পাচ্ছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, অনন্যা পুষ্পিতা যুক্ত হয়েছে, সাদিয়া সুলতানা আছে, আরো অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। মিহির জিকে পেজ থেকে কারা আছে আমি একটু দেখতে চাই। আচ্ছা, মুন্নি আক্তার আছে অর্ণব স্যার পেজ থেকে, সুবিনা আক্তার আছে। আমার কথা শোনা যায়? আমি সবার কাছে একটু বলবো, সবার কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আপনারা যত দ্রুত সম্ভব হয় ক্লাসটা একটু শেয়ার করে দেন, শেয়ার করে একটু ডান লিখেন, আমরা ধারাবাহিক ক্লাসে যাচ্ছি, আমরা ধারাবাহিক ক্লাস করব। আপনারা যারা মিহিরজিকে এই পূর্ণাঙ্গ বইয়ের মানে যে সংস্করণটা আছে, 16তম যে সংস্করণটা আছে, যারা সংগ্রহ করেছেন এই বইটার উপরে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস চলবে এখন থেকে। তো মিহিরজিকে এই পূর্ণাঙ্গ বই যারা সংস্করণ নিয়েছেন, 16তম সংস্করণ 2025-এর সংস্করণটা, তাদের ধারাবাহিক ক্লাস আজকে। আমরা এই বইটার পৃষ্ঠা নাম্বার 8 থেকে আমরা ক্লাস শুরু করেছি। বাংলাদেশ বিষয়াবলীর 8 নং পৃষ্ঠা থেকে আমরা আজকে আলোচনা করব। কাজী আপনি আমার সাথে বইটাও খুলতে পারেন, একই সাথে আমার সাথে নোট করতে পারেন, এবং আমি যেভাবে পড়াবো আপনি যদি ভালো করে এই টপিক গুলো পড়েন, ইনশাআল্লাহ আপনার আগামী যে চাকরি পরীক্ষাগুলো আছে, আপনার যে বিসিএস পরীক্ষা আছে 48-49, কিংবা কিংবা আপনি অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী হলে এই ক্লাসটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো তার জন্য যারা বই নিয়েছেন, এই সংস্করণটা নিয়েছেন, তারা বই নিয়ে বসেন, এবং যাদের কাছে এই মুহূর্তে বইটা নাই তারা একটু খাতা কলম খুলে আমার সাথে বসেন। আমরা আজকে এমন ভাবে আলোচনা করব যেন আপনি সবগুলো টপিক কভার করতে পারেন। ওকে, আমরা যদি বিসিএস থেকে শুরু করে বিসিএস এর প্রিলির সিলেবাসটা দেখি, তাহলে দেখবেন সেখানে প্রাচীন যুগের কথা বলা আছে, অর্থাৎ প্রাচীন ইতিহাসের ঘটনাগুলো সেখানে দেয়া আছে বিসিএস প্রিলির সিলেবাস অনুযায়ী, অর্থাৎ এই নতুন প্রিলির সিলেবাস অনুযায়ী। তো আমরা সেই টপিকগুলোই আজকে আলোচনা করব, এবং এবং এই টপিকগুলো থেকে যেন পরীক্ষায় আপনি কমন পান সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এবং অ্যাডমিশন এবং জব সকল শিক্ষার্থীর জন্য আজকে ক্লাস হেল্পফুল। ওকে, আমরা আজকে প্রাচীন ইতিহাস নিয়ে আলোচনা করতে চাই। ওকে, এবং আমি কথা দিচ্ছি আজকের এই ক্লাস করার পরে আপনি অনেকগুলো প্রশ্ন নিজে পারবেন। ওকে, খাতা কলম নিয়ে আমার সাথে একটু বসেন। ওকে, প্রাচীন রাজবংশ নিয়ে সবার আগে একটু আলোচনা করতে চাই। মৌর্য বংশ, খেয়াল করেন, মৌর্য বংশ, খাতা একটু লিখবেন মৌর্য বংশ। তাহলে উপমহাদেশের প্রথম যে রাজবংশ আছে, বা প্রাচীন ভারতের প্রথম যে রাজবংশ, তার নাম হলো মৌর্য বংশ। তাহলে আমি বলতে পারি প্রাচীন ভারতের প্রথম যে রাজবংশটা আছে, প্রাচীন ভারতের প্রথম যে রাজবংশটা আছে, প্রাচীন ভারতের প্রথম রাজবংশ, কি লিখবো? প্রাচীন ভারতের প্রথম রাজবংশ আছে। তাহলে প্রাচীন প্রাচীন ভারতের প্রাচীন ভারতের প্রাচীন ভারতের প্রথম রাজবংশ, প্রাচীন ভারতের প্রথম যে রাজবংশটা, সেই রাজবংশটার নাম কি? মৌর্য বংশ। কি বংশ? মৌর্য বংশ। এই যে মৌর্য বংশ, এই মৌর্য বংশর প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। খেয়াল করেন, তাহলে এই বংশের প্রতিষ্ঠাতা, এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা যিনি, মৌর্য বংশের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হলো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই যে চন্দ্রগুপ্ত মৌর্য আছে, এই যে চন্দ্রগুপ্ত মৌর্য আছে, এটা মগধের রাজা নন্দকে পরাজিত করে তিনি মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি কি করেছিলেন? মগধের রাজা নন্দকে পরাজিত করে, মগধের রাজা নন্দকে পরাজিত করে, নন্দকে পরাজিত করে, মগধের রাজা নন্দকে পরাজিত করে, মগধের রাজা নন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। তাহলে প্রাচীন ভারতের প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতাকে
চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি কাকে পরাজিত করেছিলেন? মগধের রাজাকে পরাজিত করেছিলেন। কাকে পরাজিত করেছেন? মগধের রাজা নন্দকে পরাজিত করেছিলেন। এখন এই মৌর্য বংশ প্রতিষ্ঠা হয়েছে কবে? খ্রিস্টপূর্ব 261 খ্রিস্টপূর্ব, অর্থাৎ 201 মানে কি বলে এটাকে, 185 খ্রিস্টপূর্বে, 185 খ্রিস্টপূর্বে এইটা প্রতিষ্ঠা হয়েছে। তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্যের এই মৌর্য বংশটা কবে প্রতিষ্ঠা হয়? প্রতিষ্ঠা কবে? এটার প্রতিষ্ঠা কবে? প্রতিষ্ঠা হলো খ্রিস্টপূর্ব 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 185, অর্থাৎ 185 খ্রিস্টপূর্বে এই মৌর্য বংশটা প্রতিষ্ঠা হয়েছে। একটু মনোযোগ দিয়ে দেন। দেখেন, তাহলে আমি বলতে পারি প্রাচীন ভারতের প্রথম রাজবংশ মৌর্য বংশ। তাহলে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য আছেন তাকে আমি বলতে পারি না বাংলার প্রথম সম্রাট? বাংলার প্রথম সম্রাট এই কথা বলতে পারি কিনা? তাহলে দেখেন, তিনি হলেন, এই চন্দ্রগুপ্ত মৌর্য হলেন বাংলার প্রথম সম্রাট। তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্যকে বাংলার প্রথম সম্রাট। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য, এই চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কি বাংলার প্রথম সম্রাট? বাংলার প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য কি বাংলার প্রথম সম্রাট। তাহলে প্রাচীন ভারতের প্রথম রাজবংশের নাম হলো মৌর্য বংশ। মগধের রাজা নন্দকে পরাজিত করে এই মৌর্য বংশটা প্রতিষ্ঠা হয়। মগধের রাজা কবে প্রতিষ্ঠা হয়েছে? খ্রিস্টপূর্ব 185-তে বা 185 খ্রিস্টপূর্বে। কত খ্রিস্টপূর্বে? 185 খ্রিস্টপূর্বে। তাহলে বাংলার প্রথম শাসক, প্রথম সম্রাটকে, প্রথম সম্রাট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। খেয়াল করেন এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, এটা সে তো বাংলাও বলতে পারে, বাংলা তথা ভারতের প্রথম সম্রাট। আমরা বলতে পারি যে সে ভারতেরও প্রথম সম্রাট, ভুল হবে না। আমরা যদি বলি ভারতের প্রথম সম্রাটকে, বলতে পারি চন্দ্রগুপ্ত মৌর্য। একটু মনোযোগ দেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়টাতে, তার সময়টাতে আলেকজান্ডারের একটা সেনাপতি ছিল, নাম ছিল সেলুকাস। মনোযোগ দিবেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়টাতে আলেকজান্ডারের যে সেনাপতি ছিল, সেই সেনাপতির নাম ছিল সেলিউকাস বা সেলুকাস। এই সেলুকাসকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন, করে এই উপমহাদেশ থেকে গ্রিকদেরকে বিতাড়িত করেন। আমরা জানি যে আলেকজান্ডার একজন গ্রিক বীর। তো আলেকজান্ডারের যে সেনাপতি ছিল, সে সেনাপতির নাম ছিল সেলুকাস। তাকে পরাজিত করে উপমহাদেশ থেকে গ্রিকদেরকে বিতাড়িত করেছিলেন কে? এই চন্দ্রগুপ্ত মৌর্য। কে করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে আমরা লিখতে পারি যে আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসকে পরাজিত করে উপমহাদেশ থেকে গ্রিকদের বিতাড়িত করেন। কে করেছিলেন? এই চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে পরীক্ষায় আসে যে গ্রিকদেরকে উপমহাদেশ থেকে বিতাড়িত করেছেন কে? আলেকজান্ডারের সেনাপতিদেরকে কে বিতাড়িত করেছিলেন? এই চন্দ্রগুপ্ত মৌর্য। কি করেছেন? চন্দ্রগুপ্ত মৌর্য। খুবই ইন্টারেস্টিং পার্ট। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পরীক্ষায় 4 মার্ক কমন পাবেন। মানে এই প্রাচীন ইতিহাস থেকে বিসিএস এর প্রিলিতে 4 মার্ক কমন আসবে, আর অ্যাডমিশন টেস্টে 2-3 মার্ক তো আসেই। খেয়াল করেন, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়টাতে তার যে রাজ উপদেষ্টা, সেই রাজ উপদেষ্টার নাম ছিল চাণক্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজ উপদেষ্টা, যে অর্থ দপ্তরের যে দায়িত্ব ছিলেন, কে ছিলেন? রাজ উপদেষ্টা। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ উপদেষ্টা কে ছিলেন? এই চাণক্য বা কৌটিল্য। বলো, কে ছিলেন? চাণক্য বা কৌটিল্য। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ উপদেষ্টা কে ছিলেন? চাণক্য বা কৌটিল্য। একটু খেয়াল করেন, মনোযোগ দেন। আমরা চাণক্য নিয়ে আলোচনা করব একটু পরে আলোচনা করব। তার আগে এই মৌর্যের আরো কথাবার্তা বলে আসি। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি ভারত তথা বাংলার প্রথম সম্রাট। তিনি মগধের রাজা নন্দকে পরাজিত করে এই মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি গ্রিক বীর আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসকে পরাজিত করেছিলেন। তার সময়টাতে রাজ উপদেষ্টা ছিল কে? চাণক্য বা কৌটিল্য। খেয়াল করেন, এই যে মৌর্য বংশটা আছে, এই মৌর্য বংশের একজন শ্রেষ্ঠ শাসক আছেন। খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এই মৌর্য বংশের
শ্রেষ্ঠ শাসক, আমরা প্রতিষ্ঠাতা দেখলাম, এই মৌর্য বংশের একজন শ্রেষ্ঠ শাসক আছে, তার নাম কি? তার নাম হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোক, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম হলো সম্রাট অশোক। সম্রাট কি? সম্রাট অশোক। কলিঙ্গ যুদ্ধ আছে না, 261 খ্রিস্টপূর্বে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছে, সেই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে এই সম্রাট অশোক কি করেছিলেন? কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তাহলে কোন যুদ্ধের ভয়াবহতা দেখে, কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। তাহলে এই সম্রাট অশোক কি করেছেন ভাই? সম্রাট অশোক কি করেছেন? কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে, কলিঙ্গ কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কি করেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কখন? 261 খ্রিস্টপূর্বে। কখন করেছেন? 261 খ্রিস্টপূর্বে, 261 খ্রিস্টপূর্ব। তখন তাহলে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? সম্রাট অশোক করেছিলেন, সম্রাট অশোক। আর তিনি বৌদ্ধ ধর্মটাকে বিশ্ব ধর্মে পরিণত করার চেষ্টা করেন। তাহলে বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে পরিণত করার চেষ্টা করেছেন কে? সম্রাট অশোক। যেই কারণে এই সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। কি বলা হয়? বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। তাহলে এই সম্রাট অশোককে বলা হয়, এই সম্রাট অশোককে বলা হয়, সম্রাট অশোককে কি বলা হয়? বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন, কনস্টান্টাইন, বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। তাহলে সম্রাট অশোককে কি বলা হয়? বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। একটু মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এই যে সম্রাট অশোক, তার সময়টাতে তিনি রাজধানী স্থাপন করেছিলেন কোথায়? মহাস্থানগড় বা পুনর্বর্ধনে। এই সম্রাট অশোক তার সময় রাজধানী স্থাপন করেন কোথায়? সম্রাট অশোক রাজধানী স্থাপন করেন কোথায়? রাজধানী স্থাপন করেন, এই সম্রাট অশোক রাজধানী স্থাপন করেছিলেন কোথায়? এই যে পুনর্বর্ধন, আমরা এই পুনর্বর্ধনকে জানি কি? মহাস্থানগড়। একটু মনোযোগ দেন। এই মহাস্থানগড়ে তিনি যে রাজধানী স্থাপন করেছেন, এই মহাস্থানগড়েই তার শিলালিপি পাওয়া যায়। সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় নিচের কোন জায়গায়? সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় নিচের কোন স্থানে? এই মহাস্থানগড়ে। তাহলে সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় কোথায়? মহাস্থানগড়ে। এখানে একটু লিখে রাখেন, সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায়, অশোকের শিলালিপি পাওয়া যায় এই মহাস্থানগড়ে। কি পাওয়া যায়? সম্রাট অশোকের শিলালিপি। তাহলে এই সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায়, সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায়। সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় কোথায়? মহাস্থানগড়ে সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায়। খেয়াল করেন, সম্রাট অশোক ওই যে উপমহাদেশের ব্রাহ্মী লিপি আছে না, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন যে লিপি ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপির সাথেও কিন্তু সম্রাট অশোক জড়িত ছিলেন। কে ছিলেন? অশোক জড়িত ছিলেন। তাহলে উপমহাদেশের যে ব্রাহ্মী লিপি, সেই ব্রাহ্মী লিপির সাথেও কিন্তু সম্রাট অশোক জড়িত ছিলেন। খেয়াল করেন, বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় কাকে? সম্রাট অশোককে। আচ্ছা, বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে পরিণত করার চেষ্টা করেন কে? সম্রাট অশোক। কে করেছেন? সম্রাট অশোক। আচ্ছা, আমরা আসি, এরপরে আমরা কি আলোচনা করব? আমরা একটু আলোচনা করতে চাই সম্রাট অশোকের পরে। খেয়াল করেন, তাহলে এই যে মৌর্য, এই মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল? এই মৌর্যদের রাজধানী কোথায় ছিল? খেয়াল করেন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক, এদের রাজধানী ছিল কিন্তু পাটালিপুত্র। এই মৌর্যদের রাজধানী, এই যে মৌর্য, এই মৌর্যদের রাজধানী কিন্তু ছিল পাটালিপুত্র। লিখে রাখেন, পরীক্ষায় প্রশ্ন আসে। মৌর্যদের রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্র। মৌর্যদের রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্র। মৌর্যদের রাজধানী ছিল পাটালিপুত্র। তাহলে প্রাচীন ভারতের প্রথম রাজবংশ মৌর্য বংশ, প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। ভারত তথা বাংলার প্রথম সম্রাট তিনি মগধের রাজা নন্দকে পরাজিত করে মৌর্য বংশটা প্রতিষ্ঠা করেছেন। তার সময়ে তিনি গ্রিক বীর আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসকে তিনি পরাজিত করেছিলেন এবং গ্রিকদেরকে উপমহাদেশ থেকে তিনি বিতাড়িত করেন। এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ উপদেষ্টা ছিলেন চাণক্য। এই মৌর্য বংশের আরেকজন শাসকের নাম হচ্ছে সম্রাট অশোক। তিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন
এবং তার সময় তিনি রাজধানী স্থাপন করেছিলেন পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়ে। পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়ে, পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়ে। এবং মহাস্থানগড়েই কিন্তু কি পাওয়া যায়, তার শিলালিপি পাওয়া যায়, সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় মহাস্থানগড়ে। ওকে, আমি যতটুকু আলোচনা করেছি একটু নোট ডান বা লিখতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন। নোট ডান বা লিখতে পেরেছেন কিনা আমাকে বলবেন, লিখতে পেরেছেন কিনা আমাকে বলবেন, লিখতে পেরেছেন কিনা আমাকে বলবেন। খেয়াল করেন, খেয়াল করেন, এই যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? আমরা জানি গৌতম বুদ্ধ, আমরা জানি। আমরা একটু লাল কালি দিয়ে নোট লিখে রাখি কয়েকটা জিনিস, একটু স্পেশাল নোট লিখে রাখি, একটু নোট লিখে রাখেন তো ভাই। বৌদ্ধ ধর্মের কথা আসছে, এই যে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম। আচ্ছা, এই যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের প্রবর্তককে, বৌদ্ধ ধর্মের প্রবর্তককে, বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ, গৌতম, গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের প্রবর্তককে গৌতম বুদ্ধ। আচ্ছা, এই গৌতম বুদ্ধের জন্ম, জন্ম কোথায় জানেন? জন্ম হচ্ছে নেপালের লুম্বিনীতে, নেপালের লুম্বিনী, লুম্বিনী। গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে নেপালের লুম্বিনীতে। গৌতম বুদ্ধের জন্ম কোথায়? নেপালের লুম্বিনীতে। এবং এই গৌতম বুদ্ধের জন্মের সময়টা হচ্ছে মাঘী পূর্ণিমার সময়টাতে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং এই মাঘী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছেন। তিনি ওই দিনে বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন এবং ওই দিনটাতে তিনি মারা গিয়েছিলেন, মানে একই দিনে তিনি, একই সময়টাতে তিনি জন্মগ্রহণ করেন, ওই সময়গুলো পূর্ণিমার সময়টাতে মারা যান। আচ্ছা, এই যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মকে দুর্নীতি মুক্ত করতে, একটু খেয়াল করেন, পরীক্ষায় প্রশ্ন আসে, এই বৌদ্ধ ধর্মটাকে, এই বৌদ্ধ ধর্মকে দুর্নীতি মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে, বৌদ্ধ ধর্মকে দুর্নীতি মুক্ত করতে তিব্বতে যান। খেয়াল করেন, কে? কি বললাম? বললাম তিব্বতে যান। বৌদ্ধ ধর্মকে দুর্নীতি মুক্ত করতে তিব্বতে যান কে? অতীশ দীপঙ্কর। হ্যাঁ, অতীশ দীপঙ্কর, অতীশ দীপঙ্কর। খেয়াল করেন, বৌদ্ধ ধর্মকে দুর্নীতি মুক্ত করতে তিব্বতে গিয়েছিলেন কে? অতীশ দীপঙ্কর। আর এই অতীশ দীপঙ্করের বাড়ি কোথায়? অতীশ দীপঙ্করের বাড়ি কোথায়? আমাদের বিক্রমপুরে। এই অতীশ দীপঙ্করের বাড়ি কোথায়? এই অতীশ দীপঙ্করের জন্ম হলো এই যে বিক্রমপুর। অতীশ দীপঙ্করের জন্ম কোথায়? বিক্রমপুর, অর্থাৎ এই যে মুন্সিগঞ্জ আমরা বলি না, সেই মুন্সিগঞ্জে। হ্যাঁ, মুন্সিগঞ্জ। তাহলে অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায়? মুন্সিগঞ্জে। তার যে গ্রামের নাম, এই অতীশ দীপঙ্করের যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে বজ্র যোগিনী গ্রাম। কি গ্রাম? বজ্র যোগিনী গ্রাম। অতীশ দীপঙ্করের গ্রামের নাম হচ্ছে বজ্র যোগিনী গ্রাম। বজ্র যোগিনী গ্রাম, বজ্র যোগিনী, বজ্র। অতীশ দীপঙ্করের গ্রামের নাম হচ্ছে বজ্র যোগিনী গ্রাম। পরীক্ষা মাঝে মাঝে প্রশ্ন আসে যে মানে তিব্বতের রাজার অনুরোধে তিব্বতে গিয়েছিলেন কে? কোন বৌদ্ধ ভিক্ষু তিব্বতে গিয়েছিলেন? তার নাম কিন্তু অতীশ দীপঙ্কর। তার জন্ম কোথায়? বিক্রমপুরের বজ্র যোগিনী গ্রামে, বিক্রমপুরের বজ্র যোগিনী গ্রামে, বিক্রমপুরের বজ্র যোগিনী গ্রামে। খেয়াল করেন, বৌদ্ধদের সাথে আমরা দেখেছি বিহার জড়িত। আমাদের পরীক্ষার মধ্যে দেখবেন প্রায় অনেক বিহার আসে, বিহার। পরীক্ষার মধ্যে অনেক বিহার আসে না, যে এই বিহার কোথায়, ওই বিহার কোথায়, আসে না পরীক্ষায় বিহার? বিহারগুলো কিন্তু এই বৌদ্ধ ধর্মের সাথে জড়িত। এই যে বিহার, বিহার, এই বিহার বলতে কি বোঝায় ভাই? বিহার বলতে বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণ রপ্ত কেন্দ্র। খেয়াল করেন, এই বিহার হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের, বৌদ্ধ ভিক্ষুদের, ভিক্ষুদের আচার আচরণ রপ্ত কেন্দ্র। আচার, আচার আচরণ, আচরণ শিক্ষা কেন্দ্র বলতে পারি, শিক্ষা কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, আচার আচরণ রপ্ত কেন্দ্র। আমরা মাঝে মাঝে পরীক্ষায় দেখবেন বিহার দেখবে। তাহলে দেখেন, তক্ষশিলা বিহারের নাম হয়তো শুনেছেন। তাহলে এই যে প্রাচীন তক্ষশিলা বিহার, এটা আছে কোথায়? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। তাহলে আমরা বিহার পড়ব, প্রত্নতত্ত্বের মধ্যে আমরা বিহার আলোচনায় নিয়ে আসব। কিন্তু এখানে একটা বলে দেই, আপনি চাইলে একটু নোট করে লিখে রাখতে পারেন, একটা নোট দিয়ে, যে তক্ষশিলা বিহার, তক্ষশিলা বিহার, তক্ষশিলা বিহার, এই তক্ষশিলা বিহার কোথায় আছে? পাকিস্তানে আছে। কোথায়? পাকিস্তানে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। পাকিস্তানের কোথায়? পাঞ্জাব প্রদেশে। লিখে রাখতে পারেন, পাকিস্তান, পাকিস্তান পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, পাকিস্তান আমরা বিহার পড়ব। আমরা যখন প্রাচীন ইতিহাস পড়তে পড়তে প্রত্নতত্ত্ব পড়বো, আর্কিওলজি পড়বো, তখন আমরা সেই বিহারগুলো আলোচনা করব, বাংলাদেশে যে জায়গাগুলোতে বিহার আছে। ওকে,
খেয়াল করেন আমরা ধারাবাহিকভাবে মিহির যে 16তম এডিশন বইটা আছে, আপনি এই 16তম এডিশনের বইয়ের 8 পৃষ্ঠা থেকে আমরা পড়া শুরু করেছি। আপনি একটু বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের 8 পৃষ্ঠা ঢোকেন, আমি ধারাবাহিকভাবে এই বইটার উপর ক্লাস নেব ইনশাআল্লাহ। 1 মাস ব্যাপী এই বইয়ের উপর ক্লাস চলবে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করছিলাম কি, একটু খেয়াল করেন, আমরা মৌর্য বংশ নিয়ে আলোচনা করছিলাম, আমরা চন্দ্রগুপ্ত মৌর্য আলোচনা করেছি, আমরা সম্রাট অশোককে নিয়ে আলোচনা করেছি, আমরা গৌতম বুদ্ধকে পেলাম, আমরা বিহার পেলাম। আচ্ছা, এই যে মৌর্য বংশ, এই মৌর্য বংশের যে শেষ শাসক, মৌর্য বংশের শেষ শাসক, খেয়াল করেন, এই মৌর্য বংশের শেষ শাসক ছিলেন, আমরা প্রথম শাসক পেলাম, আমরা একজন প্রথম শাসক পেলাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ শাসক পেলাম। তাহলে শেষ শাসক কে ছিলেন? শেষ শাসক ছিলেন বৃহদত্ত। কে ছিলেন? বৃহদত্ত। বৃহদত্ত শেষ শাসক কে ছিলেন? বৃহদত্ত। মৌর্য যুগটাতে যারা, মানে খেয়াল করেন, মৌর্য সময়টাতে যারা গুপ্তচর করতো, হ্যাঁ, মৌর্য যুগের যারা গুপ্তচর ছিল তাদেরকে বলা হতো সঞ্চারা। কি বলা হতো? সঞ্চারা। বলো, কি বলা হতো ভাই? সঞ্চারা। তাহলে মৌর্য যুগের যারা গুপ্তচর ছিল, এই মৌর্য যুগের যারা গুপ্তচর, এই গুপ্তচরকে বলা হতো, গুপ্তচরকে বলা হতো কি বলা হতো? সঞ্চারা। সঞ্চারা। গুপ্তচরকে বলা হতো সঞ্চারা। পরীক্ষায় কম প্রশ্ন আসে, স্টার দিয়ে রাখেন। মৌর্য যুগের গুপ্তচরদেরকে বলা হতো কি? সঞ্চারা বলা হতো, তাই না? ওকে, আমরা আসি, আমরা একটু আলোচনা করব। খেয়াল করেন, ক্লাস ছেড়ে চলে যাবেন না, ভালো করে পড়তে হলে আপনাকে ক্লাসে থাকতে হবে। আমরা এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ উপদেশটা পেয়েছিলাম চাণক্য বা কৌটিল্য। এই যে ভদ্রলোক চাণক্য বা কৌটিল্য, চাণক্য বা কৌটিল্য, তার উপাধি, হ্যাঁ, খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এই চাণক্য বা কৌটিল্যের ঘটনাগুলো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তিনি তার তার মানে তার নাম তো চাণক্য, তাই না? তিনি পরিচিত ছিলেন চাণক্য নামে, তার নাম চাণক্য। তার আরেকটা উপাধি ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। এই চাণক্যের উপাধি, এই চাণক্যের উপাধি ছিল, উপাধি হচ্ছে কৌটিল্য। কৌটিল্য, চাণক্যের উপাধি কি? কৌটিল্য। তাকে আরেকটা নামে আমরা ডাকতাম, সেটা হচ্ছে বিষ্ণুগুপ্ত। তাকে বিষ্ণুগুপ্ত নামেও ডাকা হতো। আচ্ছা, তিনি কে ছিলেন? এই চাণক্য বা কৌটিল্য তিনি কে ছিলেন? তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের, চন্দ্রগুপ্ত মৌর্যের, চন্দ্রগুপ্ত মৌর্যের, অথবা আপনি বলতে পারেন বিন্দুসারের, বিন্দুসারের রাজ উপদেষ্টা। চন্দ্রগুপ্ত মৌর্যের বা বিন্দুসারের রাজ, বিন্দুসারের রাজ উপদেষ্টা, বিন্দুসারের রাজ উপদেষ্টা। এটা কি ভাই? বিন্দুসারটা কোত্থেকে আসলো? এই যে বিন্দুসার, এই বিন্দুসার হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে। এই বিন্দুসারের রাজ উপদেষ্টা ছিলেন, এই বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের, চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ছিলেন এই বিন্দুসার। তিনি বিন্দুসারের রাজ উপদেষ্টা ছিলেন। পরীক্ষায় আসে যে বিন্দুসারের রাজ উপদেষ্টা কোনজন? তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, এই চাণক্য বা কৌটিল্য তিনি রাষ্ট্রবিজ্ঞানে এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন, অর্থনীতিতে এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন, দর্শন শাস্ত্রে এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন যে পরবর্তীতে তিনি কিন্তু মানে এই ভারতের যে মানে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় আছে, একটু আগে পড়াচ্ছিলাম, সে তক্ষশিলা বিহারে তিনি অধ্যাপনা করেছিলেন। তাহলে দেখেন, এই কৌটিল্য তিনি, খেয়াল করেন, মনোযোগ দিবেন, খেয়াল করেন, তিনি প্রাচীন ভারতের একজন অর্থনীতিবিদ। কি বললাম? প্রাচীন ভারতের একজন অর্থনীতিবিদ। প্রাচীন ভারতের, প্রাচীন ভারতের অর্থনীতিবিদ। অর্থনীতিতে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। অর্থনীতিবিদ, প্রাচীন ভারতের একজন অর্থনীতিবিদ। তিনি একজন রাষ্ট্র, তিনি রাষ্ট্রবিজ্ঞানে, খেয়াল করেন, রাষ্ট্রবিজ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেন। রাষ্ট্রবিজ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেন। রাষ্ট্রবিজ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেন। খেয়াল করেন, তিনি অর্থনীতিবিদ, তিনি রাষ্ট্রবিজ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেন, অর্জন করেন। তিনি তিনি প্রাচীন ভারতের একজন দার্শনিক বটে। তিনি প্রাচীন ভারতের একজন দার্শনিক বটে। অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেন, তিনি একজন দার্শনিক এবং তিনি রাজ উপদেষ্টা ছিলেন। তাহলে এই যে রাষ্ট্রবিজ্ঞানে যে পাণ্ডিত্য অর্জন করলেন, পরবর্তীতে তিনি রাষ্ট্রবিজ্ঞানের জন্য তাকে কি বলা হতো? প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি। এই রাষ্ট্রবিজ্ঞানে পাণ্ডিত্য অর্জন করার কারণেই তাকে বলা হতো প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি। কি বলা হতো? প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি। তাহলে খেয়াল করেন, লিখতে পারেন যে প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় তাকে। কি বলা হয়? প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি। প্রাচীন, প্রাচীন ভারতের, প্রাচীন ভারতের ম্যাকিয়া, প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি।
প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানে পাণ্ডিত্য অর্জন করার কারণে তাকে কি বলা হয়? প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি। কি বলা হচ্ছে ব্রাদার? প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি। খেয়াল করেন, মনোযোগ দেন। তিনি প্রাচীনকালে অর্থনীতি এবং রাষ্ট্রনীতি নিয়ে যে গ্রন্থ লিখেছিলেন তারই নাম কিন্তু অর্থশাস্ত্র। তাহলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক এবং অর্থনীতি বিষয়ক যে অগুছালো গ্রন্থটা ছিল সেই গ্রন্থের নামই কিন্তু হলো অর্থশাস্ত্র গ্রন্থ। এবং এই অর্থশাস্ত্রের জনক আমরা বলি এই চাণক্য বা কৌটিল্যকে। তাহলে প্রশ্ন আসে যে রাষ্ট্রবিজ্ঞানের জনককে, মানে কি বলে, অর্থশাস্ত্রের জনককে। রাষ্ট্রবিজ্ঞানের জনক তো ম্যাকিয়াভেলি আমরা জানি। তাহলে দেখেন অর্থশাস্ত্রের জনককে, অর্থশাস্ত্রের জনক, অর্থশাস্ত্রের জনককে, এই অর্থশাস্ত্রের জনককে এই যে চাণক্য। এখন এই যে অর্থশাস্ত্র বললাম, এটা তো একটা প্রাচীন গ্রন্থ। এটা হলো অগুছালো অর্থনীতি বিষয়ক গ্রন্থ এবং রাষ্ট্রনীতি নিয়ে তিনি এই গ্রন্থ লিখেছিলেন। অগোছালো গ্রন্থ, রাষ্ট্রনীতি নিয়ে গ্রন্থ লিখেছিলেন। অর্থশাস্ত্র ছাড়াও চাণক্যের আরেকটা গ্রন্থ আছে, সেটার নাম হলো চাণক্য নীতি গ্রন্থ আছে তার। চাণক্য নীতি গ্রন্থ। তাহলে খেয়াল করেন, প্রাচীন কালে তিনি কি ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ উপদেষ্টা ছিলেন, বিন্দুসারের রাজ উপদেষ্টা ছিলেন। তিনি একজন অর্থনীতিবিদ, তিনি একজন দার্শনিক, তিনি অর্থশাস্ত্রের জনক। তাকে বলা হয় প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি। তিনি এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ উপদেষ্টা চাণক্য, তিনি কি করেছিলেন? তিনি ওই যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, সেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছিলেন। তাই চন্দ্রগুপ্ত মৌর্য কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে। তাহলে লিখে রাখেন যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন কে? চাণক্য বা কৌটিল্য। আমরা যা আলোচনা করেছি তা একবার একটু রিভিশন দিতে চাই, খেয়াল করেন। আলোচনা করব বেসিক টু অ্যাডভান্স, মিহিরজিকে বইটা ধরে আলোচনা করব। যে যতটুকু পড়াবো ততটুকু আপনি ভালো করে পড়বেন। জাহিদ হোসেন হীরা বলছেন, স্যার সংক্ষেপে লিখেন, পুরো বাক্য লিখতে সময় লাগছে। আপনি সংক্ষেপে লিখে নেন, আমি একটু ডিটেলসলি বলবো। আপনার যে জায়গাটা আছে সে জায়গাটা একটু সংক্ষেপ করে একটু লিখে নেন, তাহলে দেখবেন আপনার নোটটা খুব সুন্দর লাগছে। আমি বলার সময় একটু বলবো ডিটেলসলি, যেন আপনি বুঝতে পারেন। অনেকে তো আসলে ধরতে পারে না। আচ্ছা, আমরা তাহলে একবার রিভিশন করি, পুরো জায়গাটা আমরা একটু রিভিশন করি। আচ্ছা, লেখা শেষ হয়ে গেলে আমরা একটু রিভিশন করতে যাই। মৌর্য বংশ, তাহলে প্রাচীন ভারতের প্রথম রাজবংশ এইটা। এই বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার মানে তিনি প্রাচীন ভারত তথা বাংলার প্রথম সম্রাট। ওকে ফাইন। তিনি মগধের রাজা নন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়টাতে গ্রিক বীর যে আলেকজান্ডার ছিল, তার সেনাপতি ছিল সেলিউকাস। সেই সেলিউকাসকে তিনি পরাজিত করেছিলেন। আর এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ উপদেষ্টা ছিলেন কে? চাণক্য বা কৌটিল্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের, খেয়াল করেন, এই চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে হলো বিন্দুসার। এই বিন্দুসারেরও রাজ উপদেষ্টা ছিলেন কিন্তু চাণক্য বা কৌটিল্য। বুঝেন কিন্তু? আচ্ছা, এই মৌর্য বংশের একজন শ্রেষ্ঠ শাসক হচ্ছে সম্রাট অশোক। কে? সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে খ্রিস্টপূর্ব 261 খ্রিস্টাব্দে 61 খ্রিস্টপূর্বে তিনি কি করেছেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি বৌদ্ধ ধর্মকে মানে বিশ্ব ধর্মে পরিণত করার চেষ্টা করেছিলেন। এরপরে এই বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় কাকে? এই সম্রাট অশোককে। খেয়াল করেন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ। আর গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে নেপালের লুম্বিনীতে। গৌতম বুদ্ধকে আমরা আরেকটা নামেও চিনি, সিদ্ধার্থ নামে জানি। তার নাম আরেকটা সিদ্ধার্থ, আপনারা হয়তো জানবেন, সিদ্ধার্থ। তাহলে দেখেন, এরপর কি আলোচনা করলাম? সম্রাট অশোক তার সময়টাতে রাজধানী স্থাপন করেছিলেন এই পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়ে। সেখানে রাজধানী করেছিলেন এবং সেখানেই তার শিলালিপি কিন্তু পাওয়া যায়, পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়ে, ওই যে বগুড়ার মহাস্থানগড়। আচ্ছা, এই মৌর্য সময়টাতে মৌর্য বংশের যে রাজধানী ছিল সেই রাজধানী ছিল পাটালিপুত্র রাজধানী। বিহার নিয়ে আলোচনা করেছিলাম, বললাম যে বিহার হলো বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণের রপ্ত কেন্দ্র। যেমন অনেক প্রাচীন বিহার আছে, তক্ষশিলা বিহার, নালন্দা মহাবিহার,
আমরা ধাপে ধাপে এই জিনিসগুলো পড়বো, আস্তে আস্তে এই জিনিসগুলো পড়বো। হ্যাঁ, আরো যখন ডিপলি যাব আরো অনেকগুলো বিহার আলোচনা করব। খেয়াল করেন, আমরা কৌটিল্য বা চাণক্য নিয়ে আলোচনা করেছি, আমরা মোটামুটি মৌর্য বংশের সাথে জড়িত যারা আছে তাদের আলোচনা করেছি। একটা গুরুত্বপূর্ণ লাইন মিস হয়েছে, সেটা আমি একটু বলি, মনোযোগ দিয়ে শোনেন। সেটা হলো, খেয়াল করেন, এই যে একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন আলেকজান্ডারের সেনাপতি যে সিলিউকাসকে পরাজিত করে যে তিনি উপমহাদেশ থেকে গ্রিকদেরকে বিতাড়িত করেন, এখানে একটা টুইস্ট আছে। সেটা কি? সেলিউকাসের পরামর্শে, মনোযোগ দেন, তখন সময়টাতে এই সেলিউকাসের পরামর্শে গ্রিক একজন দার্শনিক, খেয়াল করুন, মনোযোগ দিয়ে শুনবেন, সেলিউকাসের পরামর্শে বাংলায় একজন ব্যক্তি আসছিলেন, একজন গ্রিক দূত, তার নাম ছিল মেগাস্থিনিস। খেয়াল করেন, এই যে এই সময়টাতে আলেকজান্ডারের সেনাপতি যে সেলিউকাস, এই সেলিউকাসকে তো পরাজিত করছে, পরাজিত করার আগে সেলিউকাসের পরামর্শে এই বাংলায় একজন গ্রিক দূত এসছিলেন, তার নাম ছিল মেগাস্থিনিস। আর সেই মেগাস্থিনিসের একটা গ্রন্থ ছিল ইন্ডিকা। সেই গ্রন্থে তিনি মৌর্য বংশের রাজনৈতিক বিষয় নিয়ে তিনি আলোচনা করেছিলেন। পরীক্ষার মধ্যে এটা প্রশ্ন আসে যে মেগাস্থিনিস কোন রাজার সময়ে আসছে, বা মেগাস্থিনিস কখন এসেছে, মেগাস্থিনিসের গ্রন্থের নাম কি, বা বলে ইন্ডিকা গ্রন্থ কে লিখেছে? মেগাস্থিনিস। আপনারা একটু শেষে লাল কালি দিয়ে নোট করে একটু লিখে রাখতে পারেন, একটু নোট দিয়ে লিখে রাখতে পারেন যে আলেকজান্ডারের সেনাপতি, আপনারা সংক্ষেপ করে লিখেন, আমি একটু পুরোটা লিখছি। আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসের পরামর্শে, সেলিউকাস, আপনি কোথাও পাবেন সেলুকাস, হ্যাঁ, সেলিউকাসের পরামর্শে, আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাস পরামর্শে যে গ্রিক দূত বাংলায় আসেন, যে গ্রিক দূত বাংলায় আসেন, তার নাম ছিল কি? তার নাম ছিল মেগাস্থিনিস। আচ্ছা, এই যে মেগাস্থিনিস তাহলে কার সময় আসছে ভাই? মেগাস্থিনিস কার সময় আসছে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসছে। চন্দ্রগুপ্ত মৌর্য, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। আর এই মেগাস্থিনিসের যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম ছিল ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থ কার? মেগাস্থিনিসের গ্রন্থ। ইন্ডিকা কার গ্রন্থ? মেগাস্থিনিসের গ্রন্থ। আমাকে একটু বলেন, পুরো মৌর্যটার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন কিনা? মৌর্য বংশের কনসেপ্ট ক্লিয়ার কিনা? প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, মগধের রাজা নন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। তার সময়ে রাজ উপদেষ্টা ছিল চাণক্য বা কৌটিল্য। তার সময়ে একজন গ্রিক দূত আসছে, সেই দূতের নাম হচ্ছে মেগাস্থিনিস। সেই মেগাস্থিনিসের গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। এই মৌর্য বংশের সবচেয়ে মানে কি বলে এটাকে, শ্রেষ্ঠ শাসক যিনি, তার নাম ছিল সম্রাট অশোক। অশোকের রাজধানী ছিল কোথায়? ওই যে মানে পুন্ড্রবর্ধন বা মহাস্থানগড়ে। সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। বলেন, আমাকে বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা? ক্লাসটা একটু শেয়ার করে দিবেন ভাই, আমি খুবই উপকৃত হব, আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ থাকবো। ক্লাসটা একটু শেয়ার করে দেন, ক্লাসটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিয়ে একটু আপনার নিজের টাইমলাইনে শেয়ার করে রাখেন, অন্তত যেন পরে আবার দেখতে পান। কারণ এই প্রাচীন ইতিহাস একবার পড়লে আপনার যতটুকু মনে থাকবে, 2-3 বার পড়লে আরো বেশি মনে থাকবে। আমরা মিহিরজিকের 16তম সংস্করণ ধরে 8 পৃষ্ঠা থেকে ক্লাস করছি, এই বইয়ের পৃষ্ঠা 8। ওকে, আমরা যে কাজটা করতে চাই সেই কাজটা হচ্ছে, সেটা হলো, এবার আসেন আমার সাথে একটু প্রশ্ন সলভ করবেন। এবার আপনি প্রশ্ন সলভ করবেন, চলেন আমার সাথে প্রশ্ন সলভ করেন। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে? ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি? তাহলে প্রথম যে রাজবংশটা, সে প্রথম রাজবংশ অ্যান্সার করেন তো। 1 নম্বর প্রশ্ন অ্যান্সার করেন। স্যার মহাস্থানগড় নিয়ে তথ্য আবার বলেন। মহাস্থানগড় নিয়ে হলো, সম্রাট অশোকের শিলালিপি পাওয়া যায় মহাস্থানগড়ে, যেটা বগুড়ার মহাস্থানগড়, পুন্ড্রবর্ধনে আছে। এটা ফ্রি ক্লাস, এটা কে যেন জিজ্ঞেস করলো ফ্রি ক্লাস কিনা। ওকে, এবার সবাই একটু আমাকে অ্যান্সার করেন তো। 1 নম্বর প্রশ্ন, 1-এর প্রশ্নের উত্তর কি? ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি, প্রথম বংশের নাম কি? গুপ্ত, চন্দ্রবংশ, মৌর্য বংশ, কুষাণ বংশ? কোন বংশ ভাই? তাহলে প্রথম রাজবংশের নাম কি?
মৌর্য বংশ। প্রথম রাজবংশের নাম কি? মৌর্য বংশ। প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, 2 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? এবার 2 আসেন, অ্যান্সার 2। আপনারা যারা কমেন্ট করছেন আমি দেখছি, হ্যাঁ, কোশ্চেন নাম্বার সহ একটু কমেন্ট করবেন প্লিজ। প্রশ্ন নাম্বার সহ কমেন্ট করবেন। প্রশ্ন নাম্বার সহ কমেন্ট করবেন। প্রশ্ন নাম্বার সহ কমেন্ট করবেন, তাহলে আমার বুঝতে সহজ হবে। আমার বুঝতে সহজ হবে, হ্যাঁ। ওকে, 2 এর প্রশ্ন। 2 নম্বর, প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? সম্রাট অশোক হচ্ছে শ্রেষ্ঠ শাসক। সম্রাট অশোক হলেন কে? শ্রেষ্ঠ শাসক। আর এই চন্দ্রগুপ্ত মৌর্য হলেন প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত মৌর্য কে? প্রতিষ্ঠাতা। তাহলে অ্যান্সার কি? চন্দ্রগুপ্ত মৌর্য। মেহেরজিকে থেকে যারা আছেন তারা অ্যান্সার করছেন। জাহিদ হোসেন হীরা ভাই অ্যান্সার করেছেন। সাজিদ হাসান হোসেন ভাই অ্যান্সার করেছেন মেহেরজিকে থেকে। সুচন্দ দাস বলেছেন। রাশিদুল ইসলাম ভাই 2 এর খ বলেছেন। আর রাবেয়া খাতুনও বলেছেন মেহেরজিকে পেজ থেকে। আচ্ছা, ওদিকে অর্ণব স্যার পেজ থেকে অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। রুম্মান আক্তার বলেছে। ওকে, থ্যাংক ইউ। 3 নম্বর প্রশ্নতে চলে যাব। 3 নম্বর প্রশ্ন কি বলছে? পাটালিপুত্র রাজধানী ছিল কাদের? দেখেন, আমরা বলেছি মৌর্যদের রাজধানী ছিল কোথায়? পাটালিপুত্র না? তাহলে এই মৌর্যদের রাজধানী ছিল কোথায়? পাটালিপুত্র। এখানে একটা কথা আছে। কথাটা কি? কথাটা হচ্ছে, এখানে অ্যান্সার আপনি 2টা পাবেন। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2টা পাবেন। স্যার, খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দের মধ্যে পার্থক্য কি? খ্রিস্টাব্দ হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরের সময়, আর খ্রিস্টপূর্ব হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগের সময়টাকে বলছি। আচ্ছা, এখানে অ্যান্সার 2টা হয়। এই প্রশ্নের অ্যান্সার 2টা, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা একটু বোঝেন। এই যে গুপ্ত, এই গুপ্তদেরও রাজধানী কিন্তু ছিল মৌর্য। আমরা জানি, আমরা গুপ্ত বংশ পড়লেই পাবো গুপ্তদেরও রাজধানী মৌর্য। তাহলে আপনি ক দাগাবেন না ঘ দাগাবেন? আমি ঘ অ্যান্সারটা নিলাম কেন? কারণ হলো মৌর্য বংশটা প্রথম বংশ, প্রথম রাজবংশ, এবং প্রথমেই এদের রাজধানী ছিল পাটালিপুত্র। এই জন্য আমি অ্যান্সার ঘ নিয়েছি। বুঝতে পারলাম? কিন্তু ক অ্যান্সার হবে গুপ্তদেরও রাজধানী হয়, কিন্তু অধিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে মৌর্য। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, কৌটিল্য কার নাম? কৌটিল্য কার নাম? আচ্ছা, কৌটিল্য তিনি আসলে কে ছিলেন? তিনি একজন প্রাচীন রাজনীতিবিদ, তিনি একজন প্রাচীন অর্থশাস্ত্রবিদ, তিনি একজন পণ্ডিত, তিনি একজন রাজকবি। বলেন তো ভাই, তিনি কে ছিলেন? বলেন, অ্যান্সার করেন। অ্যান্সার করেন, কে ছিলেন? কে ছিলেন? একটু আগেই বললাম। তাহলে তিনি একজন রাজ উপদেষ্টা ছিলেন, তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন। তার গ্রন্থের নাম কি ছিল? অর্থশাস্ত্র। তার গ্রন্থের নাম কি ছিল? অর্থশাস্ত্র। তাহলে একজন তিনি অর্থনীতিবিদ ছিলেন। আচ্ছা, এরপরে আসেন 5 নম্বর। আপনারা অনেকেই ব্যাংকে পরীক্ষা দেন, আপনারা অনেকে এনএসআই পরীক্ষা দেন, ব্যাংকে পরীক্ষা দেন, এনএসআই পরীক্ষা দেন, তারপরে হচ্ছে বেবজাতে পরীক্ষা দেন, গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দেন, বাংলাদেশ ব্যাংকের এডিতে পরীক্ষা দেন। ওই পরীক্ষাগুলোতে দেখবেন যে সাধারণ জ্ঞানটা ইংলিশ ভার্সনে আসে। তো আমি আপনাদের চেষ্টা করবো ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো সলভ করানোর জন্য। আজকে একটা প্রশ্ন রেখেছি আমি। কি বলছে? হু ইজ দ্য অথর? অথর মানে হচ্ছে লেখক। হু ইজ দ্য অথর অফ দ্য বুক অর্থশাস্ত্র? অর্থশাস্ত্রের বইয়ের লেখকটা কে? তাহলে অর্থশাস্ত্রের লেখক কে? কনফুসিয়াস, তিনি একজন দার্শনিক। কনফুসিয়াস একজন চীনা দার্শনিক। ম্যাক্স ওয়েবার, কালকোট, না কৌটিল্য? তাহলে অর্থশাস্ত্রের জনককে বা অর্থশাস্ত্র লিখেছিলেন কে? এই চাণক্য বা কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য। আচ্ছা, আসেন এরপরে আসেন 6 নম্বর প্রশ্ন। চীন দেশ থেকে ভ্রমণকারী গুপ্ত যুগে, আচ্ছা গুপ্ত যুগে এখনো পড়ি নাই আমরা। ওকে, আমাকে বলেন তো 1 থেকে 5 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? 1 to 5 ক্লিয়ার কিনা? প্রশ্ন, প্রশ্ন 1 থেকে 5 ক্লিয়ার কিনা? আজান দিচ্ছে, আপনারা সবাই একটু কমেন্টে জানান। আজান দিচ্ছে, আমি জাস্ট একটু মিউট করব, আপনারা সবাই একটু বলেন 1 থেকে 5 ক্লিয়ার কিনা। সবাই একটু লিখেন যে যদি এই মৌর্য বংশটা পড়ে আপনি 5টা উত্তর করতে পারেন, তাহলে লিখেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার।
আচ্ছা, আমরা আবার একটু ফিরে আসি ক্লাসে। আমরা একটু ক্লাসে আবার ফিরে আসি, হ্যাঁ, খেয়াল করে আমরা একটু ক্লাসে ফিরে আসি। তাহলে আমরা আমরা এই প্রশ্নটা একটু পরে আলোচনা করব। 6 নম্বর প্রশ্নটা আমরা, এটা গুপ্ত যুগের প্রশ্ন, একটু পরে আলোচনা করব। গুপ্ত যুগ নিয়ে আলোচনা করতে চাই। একটু বলেন তো, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, এই গুপ্ত যুগের প্রতিষ্ঠাতাকে? ওকে, দেখি একটু কমেন্ট করেন, গুপ্ত যুগের প্রতিষ্ঠাতাকে। যারা মেহেরজিকে পেজে আছেন, অর্ণব স্যার পেজ থেকে আজকের এই ক্লাসটি দেখছেন, তারা একটু কমেন্ট করবেন। এবং যারা মেহেরজিকের এই যে 16তম সংস্করণের বইয়ের বইটা পড়ছেন, একটু দেখেন, এটা বলেন তো যে গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা কে, বা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, চন্দ্রগুপ্ত। আচ্ছা, ওকে, খেয়াল করেন। তাহলে চলেন আমরা আসি। পড়বো কম কিন্তু যেন মনে থাকে, হ্যাঁ, অনেক বেশি পড়ে যেন মনে না রাখতে পারেন এরকম যেন না হয়। কম করে পড়েন কিন্তু যেন মনে থাকে। এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, খেয়াল করেন, এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত। বলেন, কি বললাম? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত। এখানে আমার মৌর্য লাগাই দিয়েন না। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। আচ্ছা, খেয়াল করেন, এই যে গুপ্ত বংশ, এদের রাজধানী ছিল কোথায়? পাটালিপুত্র। এই গুপ্তদের রাজধানী কোথায়? পাটালিপুত্র। এই গুপ্ত বংশের রাজধানী কোথায়? গুপ্তদের রাজধানী কোথায়? গুপ্তদের রাজধানী ছিল পাটালিপুত্র। পাটালিপুত্র। গুপ্তদের রাজধানী কোথায় ভাই? গুপ্তদের রাজধানী ছিল পাটালিপুত্র। খেয়াল করেন, এই গুপ্ত বংশের যে শ্রেষ্ঠ শাসক, তার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের যে শ্রেষ্ঠ শাসক, গুপ্ত বংশের যে শ্রেষ্ঠ শাসক, গুপ্ত বংশের যে শ্রেষ্ঠ শাসক আছেন, তার নাম হলো সমুদ্রগুপ্ত। বলো, কি বললাম? সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের যে শ্রেষ্ঠ শাসক, তার নাম হলো সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, এই সমুদ্রগুপ্ত তিনি একজন কাব্য সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন। সমুদ্রগুপ্ত ছিলেন একজন কাব্য সাহিত্য অনুরাগী মানুষ। এই কাব্য সাহিত্য চর্চার তার তিনি যুক্ত ছিলেন, যার কারণে তাকে বলা হতো কথিরাজ। এই গুপ্ত যুগের একজন ব্যক্তি, একজন শাসক সমুদ্রগুপ্ত, যিনি কি বললেন, যিনি ছিলেন সাহিত্য অনুরাগী মানুষ। কি ছিলেন ভাই? সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন। সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন। এবং এই সমুদ্রগুপ্তের উপাধি, হচ্ছে কথিরাজ উপাধি পেয়েছেন তিনি। কথিরাজ অর্থাৎ কাব্য সাহিত্য চর্চার জন্য তিনি কি পেয়েছিলেন? কথিরাজ উপাধি পেয়েছেন সমুদ্রগুপ্ত। আর এই সমুদ্রগুপ্তকেই বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ন। কি বলা হয়? প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। সমুদ্রগুপ্তকে কি বলা হয় ভাই? প্রাচীন ভারতের নেপোলিয়ন। তাহলে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ন। প্রাচীন ভারতের নেপোলিয়ন। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় তাকে। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো কাকে? সমুদ্রগুপ্তকে। একটু মনোযোগ দিয়ে শোনেন। এই বংশটার একজন অন্যতম শাসক আছে, তার নাম হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই গুপ্ত বংশের অন্যতম শাসক, খেয়াল করেন, একটু মনোযোগ দেন। অন্যতম শাসক, এই গুপ্ত যুগের অন্যতম যে শাসক আছে, সেই অন্যতম শাসকের নাম কি? তার একজন শাসকের নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কি নাম? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে, মনোযোগ দেন, এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়টাতে চীন থেকে একজন পরিভ্রাজক এসেছিলেন বাংলায়। চীন থেকে আসা প্রথম যে পরিভ্রাজক, তার নাম ছিল ফাহিয়েন। খেয়াল করেন, ফাহিয়েন। কি বললাম? আমি বললাম যে এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়টাতে, তার সময়টাতে চীন থেকে আসা প্রথম পরিভ্রাজক, তার সময়টাতে চীন থেকে আসা প্রথম পরিভ্রাজক বা পর্যটক, হ্যাঁ, পরিভ্রাজক, সে চীন থেকে আসা প্রথম পরিভ্রাজকের নাম হচ্ছে ফাহিয়েন। যে কোশ্চেনটাই ছিল আমাদের
6 নাম্বার প্রশ্নে ছিল। 6 নাম্বার প্রশ্ন, এই যে চীন থেকে আসা প্রথম পরিভাষকের নাম হচ্ছে ফাহিয়ান, যে কিনা এই গুপ্ত যুগের সময়টাতে আসছে, বাংলায় এসেছেন। হ্যাঁ, বাংলায় আসে, বাংলায় এসেছিল ফাহিয়ান, বাংলায় এসেছে ফাহিয়ান। আচ্ছা, একজন বলছে ভাইয়া কথিরাজ, বইয়ে তো কবিরাজ দেওয়া আছে, কবিরাজ বলতে বোঝাচ্ছে কবিদের রাজ বা কথিরাজ। সাহিত্য অনুরাগী মানুষ থাকার কারণে ছিল কথিরাজ বা কবিদের রাজ উপাধি তিনি পেয়েছিলেন, কথিরাজ বা কবিরাজ, কথিরাজ বা কবিরাজ। আচ্ছা, আমরা একটু গুপ্ত যুগে আলোচনা করতে চাই, গুপ্ত যুগ নিয়ে আরো আলোচনা করতে চাই। এই গুপ্ত যুগের রাজধানী ছিল পাটালিপুত্র। গুপ্তদের প্রথম যে শাসক তার নাম হল প্রথম চন্দ্রগুপ্ত। শ্রেষ্ঠ শাসকের নাম সমুদ্রগুপ্ত। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় তাকে, কবিদের রাজ বলা হয় বা কথিরাজ বলা হয় তাকে। এই বংশের একজন অন্যতম শাসকের নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়টাতেই কিন্তু চীন থেকে প্রথম পরিব্রাজক এসেছিলেন, নাম তার ফাহিয়ান। নাম তার কি? ফাহিয়ান। আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিছু উপাধি আছে, যেমন বীর বিক্রম। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে উপাধি, এই অন্যতম শাসক তার যে উপাধি, তার উপাধি হচ্ছে বীর বিক্রম। কি উপাধি? বীর বিক্রম। বীর বিক্রম। তাকে বলা হতো বিক্রমাদিত্য বা সিংহবীর। বীর বিক্রম, বিক্রমাদিত্য বা সিংহবীর। বীর বিক্রম, বিক্রমাদিত্য বা সিংহবীর বলা হতো। বীর বিক্রম, বিক্রমাদিত্য বা সিংহবীর। লিখে নেন, নোটে একটু লিখে নেন, একটু নোটে লিখে নেন। বীর বিক্রম, বিক্রমাদিত্য বা সিংহবীর বলা হতো তাকে। এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কাকে বলা হতো? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই যে গুপ্ত যুগটা, এই গুপ্ত যুগটা সাহিত্য চর্চার একটা খুবই চমৎকার যুগ ছিল, এবং সাহিত্য চর্চার কারণে, সাহিত্যের বিস্তার ঘটার কারণে এই গুপ্ত যুগকে বলা হয় সাহিত্যের স্বর্ণযুগ। তাহলে প্রাচীনকালে সাহিত্যের স্বর্ণযুগ বলা হতো কাকে? গুপ্ত যুগকে। তাহলে এই গুপ্ত যুগকে কি বলা হতো? সাহিত্যের স্বর্ণযুগ। তাহলে সাহিত্যের স্বর্ণযুগ, সাহিত্যের স্বর্ণযুগ বলা হতো, সাহিত্যের স্বর্ণযুগ বলা হতো। তাহলে গুপ্ত যুগকে কি বলা হতো ভাই? সাহিত্যের স্বর্ণযুগ বলা হতো। খেয়াল করেন, এই গুপ্ত যুগের 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তিকে বলা হতো নবরত্ন। গুপ্ত যুগের সময়টাতে গুপ্ত যুগের 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তিকে কি বলা হতো? নবরত্ন বলা হতো। তাহলে খেয়াল করেন, নবরত্ন বলতে কি বোঝায়? নবরত্ন, এই নবরত্ন হচ্ছে গুপ্ত যুগের গুপ্ত যুগের গুপ্ত যুগের 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তি, গুণী প্রতিভাবান ব্যক্তি, প্রতিভাবান ব্যক্তি। এই 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তির মধ্যে একজন, আপনারা একজন নাম জানবেন, কালিদাস। নাম শুনেছেন না? কালিদাস। তাহলে 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তির মধ্যে একজন কিন্তু কালিদাস। আমরা একটু দেখি, লিখতে পারি। আমরা এই 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তি নিয়ে একটু লিখি। এই যে 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তি, এর মধ্যে একজন হচ্ছে ধরেন কালিদাস। কালিদাস, কালিদাস মহাকবি, তাই না? এই যে কালিদাস হচ্ছে মহাকবি, মহাকবি কালিদাস। কারণ এই কালিদাসেরই মহাকাব্য, এই কালিদাসের মহাকাব্য কোনটা? এই কালিদাসের মহাকাব্য হচ্ছে মেঘদূত। মেঘদূত। তাহলে কালিদাসের মহাকাব্য, কালিদাসের মহাকাব্য কোনটা? মেঘদূত। বলো, কালিদাসের মহাকাব্য কে? মেঘদূত না? মেঘদূত। তাহলে এই যে কালিদাস, তিনি কিন্তু সংস্কৃত ভাষার কবি। তিনি কোন ভাষার কবি? সংস্কৃত কবি। কালিদাস কোন কবি? কোন ভাষার কবি? পরীক্ষা প্রশ্ন আসে, সংস্কৃত ভাষার কবি। কোন কবি? সংস্কৃত ভাষার কবি। আচ্ছা, এই কালিদাসের একটা নাটক আছে, নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তল। অভিজ্ঞান শকুন্তল, এই কালিদাসের নাটক। খেয়াল করেন, এই যে কালিদাসের, এই কালিদাসের নাটক অভিজ্ঞান, অভিজ্ঞান, অভিজ্ঞান শকুন্তল, অভিজ্ঞান শকুন্তল, অভিজ্ঞান শকুন্তল। তার কি নাম? অভিজ্ঞান শকুন্তল। কালিদাসের একটা কি নাটক? অভিজ্ঞান শকুন্তল। তারপরে হচ্ছে আপনারা অনেকে অনেকে কমেন্ট করছেন, আমরা কমেন্ট গুলো দেখছি, নিবো, কমেন্ট নিবো। আমার সাথে একটু পড়েন, পড়াশোনা করেন আমার সাথে। হ্যাঁ, পড়াতে আসছি ভাই। মেহের জিকেটা যারা সংগ্রহ করেছেন, তাদের ধারাবাহিক ক্লাসগুলো পড়াতে আসছে, ধারাবাহিক ভাবে ফ্রি ক্লাস, টানা 1 মাস ফ্রি ক্লাস নিব। অল্প অল্প করে 1 ঘন্টা 2 ঘন্টা করে নিজের মূল্যবান সময়কে আপনাদেরকে দিচ্ছি, একটু সেই সময়টা কাজে লাগান, ভালো করবেন। সামনে আপনাদের অনেকের 48-এর পরীক্ষা, 49-এর পরীক্ষা। শিক্ষা ক্যাডারে অনেক যারা, ওই যে দেখবেন এই বছরে তো মানে এই যে সামনে শিক্ষা ক্যাডারের পরীক্ষা হবে, বিশেষ স্পেশাল 49। তো এই সিলেবাসটা একবার দেখেন প্রিলির, সেখানে কিন্তু এই প্রাচীন ইতিহাস আছে, 4 মার্কের কমন পাবেন আপনি।
একটু ভালো করে পড়েন। আপনার যদি ইসলামের ইতিহাস থাকে, ইতিহাস যদি পড়ে আসেন, তারপরে হচ্ছে আপনি মানে ক্যাডার সার্ভিসে, শিক্ষা ক্যাডারে যারা পরীক্ষা দিতে পারবেন তারা তো এই ক্লাসগুলো করবেন অবশ্যই। আর যারা অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী আছেন তারাও করবেন, কারণ সিলেবাস একই, মানে অন্য অন্য কিছু না। বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, অভিজ্ঞান শকুন্তলম কালিদাস, তাহলে মহাকবি কালিদাস, পরীক্ষা প্রশ্ন আসে যে মেঘদূত কে রচনা করেছেন? কালিদাস। শকুন্তলম নাটক কে রচনা করেছেন? কালিদাস। তারপর হচ্ছে রঘুবংশ, রঘুবংশ কার রচনা? কালিদাস। এই কালিদাসের আরেকটা হচ্ছে রঘুবংশ, লিখে রাখতে পারেন। রঘুবংশ কার রচনা? কে রচনা করেছেন? এই কালিদাস রচনা। আচ্ছা, তাহলে কালিদাস চলে গেল। এরপরে আরেকজন ব্যক্তি আছে, এই গুপ্ত যুগের আরেকজন ব্যক্তি আছে, গুপ্ত যুগের আরেকজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে অমর সিং। আপনি একটু লিখেন আমার সাথে, অমর সিং। একটু আমার সাথে আপনি লিখবেন অমর সিং। গুপ্ত যুগের আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে অমর সিং। অমর সিং তিনি কে? তিনি একজন সংস্কৃত কবি। এই অমর সিংকে সংস্কৃত কবি লিখেন ভাই আমার সাথে, সংস্কৃত কবি। তিনি তিনি একজন ব্যাকরণবিদ। বলো, কি বললাম? তিনি একজন ব্যাকরণবিদ। সংস্কৃত কবি, তিনি একজন ব্যাকরণবিদ। বলো, কি বললাম? সংস্কৃত কবি, তিনি একজন ব্যাকরণবিদ। তিনি একই সাথে একজন নাট্যকার। নাট্যকার, নাট্যকার। তাহলে অমর সিং সংস্কৃত কবি, ব্যাকরণবিদ, নাট্যকার। তিনি কেন আলোচিত? কারণ প্রাচীন ভারতের যে শ্রেষ্ঠ অভিধান আছে, সেই শ্রেষ্ঠ অভিধানের নাম হচ্ছে অমর কোষ। সেই অমর কোষের রচনা করেছিলেন এই অমর সিং। তাহলে এই অমর সিং সংস্কৃত ভাষায়, এই অমর সিং সংস্কৃত ভাষায় কি রচনা করেছেন? অমর সিং সংস্কৃত ভাষায় কি রচনা করেছিলেন? অমর কোষ। তার যে গ্রন্থ, তার যে অভিধান, সেই অভিধানের নাম হচ্ছে অমর কোষ। তাহলে সংস্কৃত ভাষায় রচিত এই অমর কোষ, প্রাচীন ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণেতা হচ্ছেন এই অমর সিং। তাহলে প্রাচীন ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণেতাকে, প্রাচীন ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণেতাকে, প্রাচীন ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণেতা হচ্ছেন এই অমর সিং। বুঝতে পারলাম, তিনি একজন সংস্কৃত কবি, তিনি একজন ব্যাকরণবিদ, তিনি একজন নাট্যকার। তার গ্রন্থের নাম হচ্ছে অমর কোষ, যেটা সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছে। তাহলে আমরা কালিদাস চলে গেল, অমর সিং চলে গেল। এবার আরেকজন ব্যক্তির নাম পড়তে পারি, তার নাম হচ্ছে বরামিহির। খেয়াল করেন, আরেকজনের নাম আমরা পড়তে পারি, নাম হচ্ছে বরামিহির। বরামিহির গুপ্ত যুগ নিয়ে আলোচনা করছি। বরামিহির, বরামিহির তিনি কে? তিনি একজন জ্যোতির্বিদ। তিনি একজন কে? তিনি একজন জ্যোতির্বিদ। এই বরামিহির, তার একটা গ্রন্থ আছে। বরামিহিরের যে গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম কি? সেই গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা। বরামিহির যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা। কি গ্রন্থ? বৃহৎ সংহিতা। তাহলে বরামিহিরের গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা। সংহিতা, বৃহৎ সংহিতা। বরামিহিরের গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা। খেয়াল করেন, গুপ্ত যুগে আমরা ওই যে দাবা খেলা বলি না, দাবা খেলা, চতুরঙ্গ খেলা। তাহলে এইবারও কিন্তু পরীক্ষার প্রশ্ন কয়েক জায়গায় এসেছে। স্যার আপনার কালারটা একটু হালকা দিলে ভালো হয়, হালকা কালার দিলে ভালো হয় না? আচ্ছা, চেষ্টা করছি হালকা কালার দেওয়ার। কি কালার দিব বলুন? সাদা কালার দিব? সাদা কালার দিব? আচ্ছা দেন, সাদা কালার দিয়ে দেখি। সাদা কালার দিয়ে লিখছি। মিসবাহুল ইসলাম ভাই বলছেন সাদা কালার বা অন্য কালার দিয়ে লেখার জন্য। আচ্ছা লিখি, চেষ্টা করি। খেয়াল করেন, এই যে গুপ্ত যুগে এই যে দাবা খেলা বা চতুরঙ্গ খেলার উৎপত্তি, দাবা খেলা, দাবা বা চতুরঙ্গ, চতুরঙ্গ, দাবা খেলার আরেকটা নাম হচ্ছে চতুরঙ্গ। এই দাবা বা চতুরঙ্গ খেলার উৎপত্তি, চতুরঙ্গ খেলার উৎপত্তি হয়েছে, এই দাবা খেলা বা চতুরঙ্গ খেলার উৎপত্তি হয়েছে কোন যুগে? গুপ্ত যুগে। খেয়াল করেন, গুপ্ত যুগে যে ভাস্কর্যগুলো ছিল, গুপ্ত যুগে যে ভাস্কর্য ছিল, সেই ভাস্কর্যকে বলা হতো ধ্রুপদী ভাস্কর্য। পরীক্ষা প্রশ্ন আসে, গুপ্ত যুগে যে ভাস্কর্য, ভাস্কর্য, এই গুপ্ত যুগের ভাস্কর্যের নাম হলো ধ্রুপদী ভাস্কর্য। ধ্রুপদী ভাস্কর্য, ধ্রুপদী ভাস্কর্য। গুপ্ত যুগের ভাস্কর্য কি? ধ্রুপদী ভাস্কর্য। তাহলে আমরা একটু রিভিশন করি। হ্যাঁ, অনেকটুকু পড়লাম, গুপ্ত যুগ নিয়ে অনেক কিছু আলোচনা করলাম। একটু আমার সাথে পড়েন, আমার সাথে পড়েন। হ্যাঁ, খেয়াল করেন, এই গুপ্ত যুগের পতন ঘটছে কখন জানেন? এই গুপ্ত যুগের পতন ঘটলো কখন? গুপ্তদের পতন ঘটলো কিভাবে? ওই যে হুন জাতি আছে না, হুন জাতির আক্রমণে কিন্তু গুপ্তদের পতন ঘটে। অর্থাৎ যে যাযাবর জাতি, মধ্য এশিয়ার যে হুন যাযাবরদের আক্রমণে ষষ্ঠ শতকের দিকে কিন্তু এই গুপ্তদের পতন ঘটে। তাহলে একটু লিখে রাখতে পারেন, লিখে রাখতে পারেন যে ষষ্ঠ শতকে, ষষ্ঠ শতকে, শতকে হুন জাতির আক্রমণে, হুন জাতির আক্রমণে
হুন জাতির আক্রমণে, ষষ্ঠ শতকে হুন জাতির আক্রমণের মাধ্যমে এই গুপ্ত যুগের পতন ঘটেছে। আচ্ছা, আমরা যা আলোচনা করেছি তা একটু আমরা পড়ার চেষ্টা করব। খেয়াল করেন, আমরা গুপ্ত যুগ নিয়ে আলোচনা করছি। এই গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত, তাদের রাজধানী হচ্ছে পাটালিপুত্র রাজধানী। আচ্ছা, এই গুপ্ত যুগের একজন শ্রেষ্ঠ শাসক, তার নাম ছিল সমুদ্রগুপ্ত। তিনি কাব্য সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন এবং তাকে সাহিত্য চর্চার কারণে কবিদের রাজ বা কথিরাজ উপাধি তাকে দেওয়া হয়েছিল। আর এই গুপ্ত যুগের অন্যতম একজন শাসক, তার নাম ছিল তার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাকে বলা হতো বীর বিক্রম বা বিক্রমাদিত্য বা সিংহবীর। বীর বিক্রম, বিক্রমাদিত্য বা সিংহবীর, বীর বিক্রম, বিক্রমাদিত্য বা সিংহবীর। খেয়াল করেন, গুপ্ত যুগের পরে এই গুপ্ত যুগটা ছিল সাহিত্যের স্বর্ণযুগ। ওই সময়টাতে প্রচুর সাহিত্য রচনা হয় এবং প্রসার ঘটে, এই জন্য সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। গুপ্ত যুগের 9 জন গুণী প্রতিভাবান ব্যক্তি, এর মধ্যে কয়েকজন হলেন কালিদাস, বরামিহির, অমর সিং। এরা কালিদাস, তিনি একজন মহাকবি, তার মহাকাব্যের নাম হচ্ছে মেঘদূত। তাহলে মেঘদূত রচনা করলেন কে? কালিদাস রচনা করলেন। তিনি সংস্কৃত ভাষার কবি, তার নাটকের নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তল, আর একটা হচ্ছে রঘুবংশ। আচ্ছা, রঘুবংশ রচনা করেন তিনি। অমর সিং সংস্কৃত ভাষার কবি, প্রাচীন ভারতের প্রথম যে অভিধান, সেই অভিধান প্রণেতা, প্রাচীন ভারতের প্রথম অভিধান প্রণেতা হচ্ছেন এই অমর সিং। তার অভিধানের হচ্ছে অমর কোষ, সংস্কৃত ভাষায় লিখেছিলেন। আচ্ছা, জ্যোতির্বিদ ছিলেন একজন বরামিহির, তার গ্রন্থের নাম ছিল বৃহৎ সংহিতা। আমরা দাবা খেলি বা চতুরঙ্গ খেলি, এই দাবা খেলার উৎপত্তি হচ্ছে প্রাচীন ভারতে, গুপ্ত যুগে উৎপত্তি হয়েছিল। আর এই গুপ্তদের পতন ঘটলো কিভাবে? পতন ঘটেছে হুন জাতির আক্রমণে, ষষ্ঠ শতকের দিকে গুপ্তদের পতন ঘটে। আচ্ছা, প্রায় 200-র অধিক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছেন। আমাকে একটু বলবেন তো ভাই, আমাকে একটু বলবেন যে গুপ্ত যুগটা ক্লিয়ার কিনা, গুপ্ত যুগটা ক্লিয়ার কিনা। মেহেরজিকে পেজ থেকে যারা আছেন, অর্ণব স্যার পেজ থেকে যারা আছেন, তারা একটু বলবেন আমাকে ক্লিয়ার হয়েছেন কিনা। আচ্ছা, যারা মিহিরজিকে পেজে আছেন তারা কিন্তু এই যে অর্ণব স্যার পেজ ফেসবুকে লিখলেই পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আপনি চাইলে অর্ণব স্যার পেজে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ওকে, দেখি একটু কমেন্ট করে জানান তো, যারা মিহিরজিকে পেজ থেকে আছেন, যারা অর্ণব স্যার পেজ থেকে আছেন, সবাই একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার হয়েছেন কিনা। লিখেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আমরা তাহলে প্রশ্ন সলভ করবো। ভাই, প্রশ্ন সলভের কোনো বিকল্প নাই, চলেন আমরা একটু প্রশ্ন সলভ করতে চাই। কোন যুদ্ধের ভয়াবহতা পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? তাহলে দেখেন প্রশ্ন, দেখেন 1 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের ভয়াবহতা সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে সম্রাট অশোক কি করেছিলেন? কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। একের অ্যান্সার হচ্ছে বি, একের অ্যান্সার বি। সবাই একটু অ্যান্সার করেন তো, একের অ্যান্সার কি? বি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন 2, কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? তাহলে বৌদ্ধ ধর্মের প্রসার করেছিলেন কে? সম্রাট অশোকের সময় বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল এবং বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হতো, তাকে কনস্টান্টাইন বলা হয় তাকে। তাহলে যে সম্রাটের সময়টাতে, যে রাজার সময়টাতে, সম্রাট অশোকের সময়টাতে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল। তাহলে 2 এর অ্যান্সার বি। 3 নম্বর প্রশ্নের দিকে তাকাই, বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় কাকে? এটা আগের এর মধ্যে ছিল না। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় কাকে? তাহলে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় কাকে? সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। 4 নম্বর প্রশ্ন, আচ্ছা, রাজা কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? পারবেন কিনা একটু বলেন তো, রাজা কনিষ্ক ছিলেন কোন বংশের শাসক? এই রাজা কনিষ্ক ছিলেন হচ্ছে কুষাণ বংশের একজন শাসক। এই কুষাণ বংশের একজন শাসক ছিলেন রাজা কনিষ্ক। আর এই রাজা কনিষ্কে, এই রাজা যে কনিষ্ক আছে, এই রাজা কনিষ্কের আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ ছিলেন একজন, আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। রাজা কনিষ্কের আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ, আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ একজন ছিলেন, তার নাম ছিল চরক। রাজা কনিষ্কের একজন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ ছিলেন, তার নাম ছিল কিন্তু চরক। আর এই চরকের একটা গ্রন্থ আছে, সে গ্রন্থের নাম হচ্ছে চরক সংহিতা। কত ডিপ লেভেলের প্রশ্ন দিয়েছে দেখছেন,
কত ডিপ থেকে প্রশ্ন দিয়েছে। এই চরকের একটা গ্রন্থ আছে, কিন্তু সেই গ্রন্থের নাম হচ্ছে চরক সংহিতা, লিখে রাখতে পারেন। আয়ুর্বেদ চিকিৎসক নিয়ে তার যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে চরক সংহিতা। চরক সংহিতা, চরক সংহিতা। তাহলে রাজা কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সম্রাট, আর এই কুষাণ বংশের রাজা ছিলেন রাজা কনিষ্ক। এই কনিষ্কের আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ ছিলেন চরক, আর চরকের একটা গ্রন্থ ছিল চরক সংহিতা। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখেন, পরের প্রশ্ন দেখেন চরককে দিয়ে দিল, পরের প্রশ্ন দিয়ে দিল চরককে। তাহলে চরক ছিলেন একজন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ, একজন আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন চরক। আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন কে? চরক। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতবর্ষে কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী বলা হতো? কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হতো? দেখেন, আমরা একটু আগে পড়ে আসলাম যে ধ্রুপদী ভাস্কর্য বলা হতো কাকে? এই গুপ্ত যুগের ভাস্কর্যগুলোকে আমরা বলছি ধ্রুপদী ভাস্কর্য, তাই না? তাহলে কোন ভাস্কর্য? গুপ্ত যুগের ভাস্কর্যকে কি বলছি আমরা? ধ্রুপদী ভাস্কর্য বলছি, ধ্রুপদী ভাস্কর্য। ওকে, পরের কোশ্চেনে আসি। কোনটি প্রাচীন নগরী নয়? প্রশ্ন এসেছে প্রাচীন নগরী নয়। কোনটা প্রাচীন নগরী নয়? দেখেন, এই নয়টা দেখতে হবে। কোনটা প্রাচীন নগরী নয়? দেখেন তো পারেন কিনা, একটু দেখেন তো পারেন কিনা এই প্রশ্নটা। কোনটি প্রাচীন নগরী নয়? কর্ণ সুবর্ণ, উজ্জয়িনী, বিশাখাপট্টনম, পাটালিপুত্র। একটু দেখেন তো ভাই, পারেন কিনা। প্রাচীন নগরী না কোনটা? কর্ণ সুবর্ণ প্রাচীন নগরী, প্রাচীন নগরী, প্রাচীন। কর্ণ সুবর্ণ প্রাচীন নগরী, ওকে ফাইন, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। উজ্জয়িনী প্রাচীন নগরী, পাটালিপুত্র প্রাচীন নগরী, কিন্তু বিশাখাপট্টনম প্রাচীন নগরী না। বিশাখাপট্টনম কি প্রাচীন নগরী না। আচ্ছা, একজন বলেছে মিহিরজিকে ফাইনাল সাজেশন কত পেজ? পেজ স্যার এন্ড বিসিএস এর জন্য এনাফ? হ্যাঁ, মিহিরজিকে ফাইনাল সাজেশন আপনার 49 বিসিএস এর জন্য এনাফ। আপনি মিহিরজিকে ফাইনাল সাজেশনে দেখেন কোন পৃষ্ঠায় আছে, এটা প্রাচীন ইতিহাসের মধ্যে আছে, আপনি পাবেন। সূচিপত্র দেখে আপনি আসেন, দেখেন। তাহলে দেখেন অ্যান্সার কি? এই যে বিশাখাপট্টনম ভারতের একটা জায়গা, হ্যাঁ, নগরী, কিন্তু এটা প্রাচীন নগরী, বাকিগুলো কিন্তু প্রাচীন নয়। ওকে, পরের প্রশ্নতে আসি। প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো কাকে, বা কাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়? প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে ভাই, বলেন তো, অ্যান্সার করুন। কনিষ্ককে, সম্রাট অশোককে, সমুদ্রগুপ্তকে, হর্ষবর্ধনকে। তাহলে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো কাকে? এই যে সমুদ্রগুপ্তকে। কথিরাজ উপাধি পেয়েছিলেন, কবিদের রাজ বলা হতো কাকে? সমুদ্রগুপ্তকে। তাহলে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। 8 চলে গেল। 9 নম্বর প্রশ্ন, মহাকবি কালিদাস, মহাকবি কালিদাস কোন যুগের কবি? মহাকবি কালিদাস কোন যুগের কবি? কোন যুগের কবি? পাল, আমরা এখনো পর্যন্ত পাল পড়ি নাই। সেন এখনো আলোচনা করি নাই। মৌর্যদের তো দেখলাম না, কিন্তু গুপ্তদের দেখেছি। তাহলে এই যে নবরত্ন বলা হতো কাদেরকে? এই গুপ্ত যুগের কবিদের বা গুরুত্বপূর্ণ 9 জন ব্যক্তিকে বলা হতো নবরত্ন। এই কালিদাসের মহাকাব্যের নাম কি? মেঘদূত। তিনি রচনা করেছিলেন নাটক শকুন্তল, অভিজ্ঞান শকুন্তল, রঘুবংশ। তাহলে অ্যান্সার কি? গুপ্ত। আচ্ছা, 10 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন 10, অমর কোষ কি জাতীয় গ্রন্থ ভাই? অমর কোষ কি জাতীয় গ্রন্থ? এটা একটা অভিধান না? আমি বলেছিলাম না যে এই যে অমর সিং রচনা করেছিলেন না? অমর সিং, এই অমর সিং কি রচনা করেছিলেন? একটা অভিধান রচনা করেছিলেন না? অভিধান, প্রাচীন ভারতের প্রথম অভিধান এবং সবচেয়ে বিখ্যাত অভিধান, সংস্কৃত ভাষায় অভিধান। তার নাম কি? অমর কোষ। কে রচনা করেছেন? ওকে, আর আছে? ওকে, আমরা 2টা বংশ শেষ করে ফেলছি। আমরা মৌর্য শেষ করেছি, গুপ্ত শেষ করেছি। আপনারা এবার একটু আমাকে বলেন মৌর্য গুপ্ত। তাহলে দেখেন, আপনি মিহিরজিকে বইটা খোলেন, এই বইটা খোলেন, বই খুলে পৃষ্ঠা 8-এ চলে আসেন। পৃষ্ঠা 8, প্রথমে তো সাম্প্রতিক দেওয়া আছে, সাম্প্রতিকের পরে আসেন, সাম্প্রতিকের পরে আসেন। এসে আপনি 8 নম্বর পৃষ্ঠা আর 9 নম্বর পৃষ্ঠায় আসেন। 8 এবং 9 দেখেন, 8 এবং 9 পৃষ্ঠায় আমরা মোটামুটি এই পুরো টপিকটাই শেষ করে ফেলছি। 8 পৃষ্ঠার এই টপিক শেষ করে ফেললাম, কোশ্চেন শেষ করে ফেলছি। 8, 9, 10, 8, 9, 10, 8, 9, 10 পর্যন্ত কিন্তু পড়া শেষ। আপনি মিহিরজিকে বইয়ে দেখেন, বিশ্বাস না হলে
আপনি 8 পৃষ্ঠা পড়া শেষ করছেন, 8 পৃষ্ঠার এমসিকিউ শেষ করছেন। আপনি 9 পৃষ্ঠা পড়ছেন, 9 পৃষ্ঠার এমসিকিউ শেষ করছেন। আপনি 10 পৃষ্ঠার এমসিকিউ পর্যন্ত শেষ করে ফেলছেন। আচ্ছা আমাকে বলেন তো ভাই, আমরা 10 পর্যন্ত পড়ে ফেলছি, আমাকে বলেন খারাপ লাগছে? খারাপ লাগছে বা বুঝতে পারছেন না এমন কিছু? খারাপ লাগছে, বুঝতে পারছেন না, ভালো লাগছে কিনা একটু জানাবেন তো ভাই, একটু জানাবেন। যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছেন এরা আজকে নিয়ে মনে হয় 5-7 বার রিভিশন দিয়েছে। আর যারা আজকে ফ্রি ক্লাস করছেন, আমি বলেছিলাম আপনাদেরকে 1 মাস ব্যাপী ফ্রি ক্লাস নিব আমি। যারা আছেন তারা হয়তো আজকে প্রথম ক্লাস করেছেন। স্যার ফাইনাল সাজেশনের কত পেজ প্লিজ বলেন? ফাইনাল সাজেশন এটা হচ্ছে 140 পৃষ্ঠার একটা বই। সাজেশন মেহিজিকে পেজ থেকে যারা আছেন, অর্ণব স্যার পেজ থেকে যারা আছেন, আচ্ছা আমাকে একটু জানাবেন এখানে চাকরির প্রত্যাশী শিক্ষার্থী কারা? একটু যারা জব শিক্ষার্থী আছেন তারা একটু আমাকে জানান তো যে ভাই জব, শুধু লিখেন জব ক্যান্ডিডেট, শুধু একটু লিখেন জব। যারা চাকরির প্রত্যাশী আছেন তারা লিখেন জব। আমরা এই টপিকে 10টা প্রশ্ন এখানে সলভ করলাম, আর আগে সলভ করেছি আমরা 6টা। 16টা প্রশ্ন অলরেডি সলভ করা শেষ। 16টা প্রশ্ন। আমাকে একটু বলবেন যে মানে একটু লিখেন জব, লিখেন জব লিখেন, তাহলে আমি বুঝবো। আর অ্যাডমিশন হলে একটু অ্যাডমিশন লিখেন, যে যে পেজ থেকে আছেন। জব হলে লিখেন জব, আর অ্যাডমিশন শিক্ষার্থী হলে লিখেন অ্যাডমিশন। দেখি কমেন্ট পড়ি, যেমন রবিউল্লাহ ভাই বলছেন অন্তরা অন্তরা স্যার জব বলেছেন। সাইদ জামান বলছেন আমি, মানে লিখেন জব। আচ্ছা দেলুয়ারা খাতুন বলেছেন জব ক্যান্ডিডেট। সাইদ জামান, নান্নু হোসেন বলছেন, সাগর ইসলাম ভাই বলছেন জব ক্যান্ডিডেট। আচ্ছা জব শিক্ষার্থী ভাই যারা আছেন আমি এদেরকে বলবো যে আপনি প্রতিদিন অন্তত আমার সাথে পড়বেন। আমি আপনাদেরকে প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে আমি একটু সময় দেওয়ার চেষ্টা করব। মিহির স্যার, আমি আপনারা হয়তো অনেকে জানেন কিনা আমি জানি না, আপনি বইটা খোলেন, বইটা খুললে আপনি দেখতে পাবেন মিহির স্যারের পরে আরেকজন সহযোগী লেখক আছেন। এটা আমি মিহিরজিকে সহযোগী লেখক। আর আমার ওই যে একটা লেখা আছে এখানে, আমি 2টা শব্দ বলেছি লেখার ক্ষেত্রে, যে বলেছি যে কোনো একটা ভালো কাজ করার জন্য কয়েকটা বিষয় লাগে। সেটা হচ্ছে একটা হলো পূর্ণাঙ্গ প্রস্তুতি, অধিক অনুশীলন, ধৈর্য এবং দৃঢ় মানসিকতা। আপনি যেখানেই পরীক্ষা দিবেন, যেটাই করবেন না কেন, জব বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন, যেটাই বলেন না কেন, আপনি ওই পরীক্ষা সম্পর্কে একটা আগে সিলেবাসটা জানেন, এরপর একটা ভালো পূর্ণাঙ্গ প্রস্তুতি নেন, এরপরে বারবার অনুশীলন করেন, এরপরে পরীক্ষায় বসেন, তাহলে ভালো হবে। এবং আপনার একটা পরিকল্পনা, সঠিক পরিকল্পনা অনুযায়ী আমি ইনশাল্লাহ রেগুলার ক্লাস নিব আপনাদের, 2-3-4 পৃষ্ঠা করে রেগুলার ক্লাস নিব। আচ্ছা আমরা একটু আসি, একটু আরেকটা কয়েকটা আলোচনা করতে চাই, কয়েকটা জিনিস একটু বলতে চাই। সেটা হচ্ছে যে কোনো ধরনের প্রশ্ন আপনি অর্ণব স্যার পেজে জানালেও কিন্তু আমরা আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। খেয়াল করেন আপনার যে সামনে যাদের বিসিএস আছে, সামনে যাদের বিসিএস টার্গেট, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন, সামনে যাদের বিসিএস টার্গেট 48 বলেন, 49 বলেন, হ্যাঁ 50 বলেন, যেটাই বলেন না কেন, বা যে কোনো ধরনের জব, যেমন ধরেন প্রাইমারি জব, আপনি নিবন্ধনে পরীক্ষা দিবেন, ধরেন আপনি এনএসআই এ পরীক্ষা দিবেন, অথবা আপনি ব্যাংকে পরীক্ষা দিবেন, অথবা আপনি বেবজাতে পরীক্ষা দিবেন, অথবা আপনি বিডাতে পরীক্ষা দিবেন, বা ধরেন আপনি 9 গ্রেড থেকে শুরু করে 12 গ্রেডের একটা চাকরি আপনি চান। তো সাধারণ জ্ঞানটা আসলে যদি ভালো করে আয়ত্ত না করেন তাহলে মানে ভালো করা সম্ভব না। সাধারণ জ্ঞানটা পরিকল্পনা মতো পড়তে হবে, স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, ম্যাপ দেখে পড়তে হবে, বুঝে পড়তে হবে, যেগুলো আসে। তো আপনারা যারা জবের শিক্ষার্থী আছেন তাদের জন্য আমার জবের একটা ডেডিকেটেড ব্যাচ। এই জবের ডেডিকেটেড ব্যাচ স্যার এটা 49-এর ইতিহাস সাবজেক্ট হিসেবে কাজে দিবে, ইয়েস সাবজেক্ট হিসেবে কাজে দিবে। এই ক্লাসগুলো গুছিয়ে লিখতে পারবেন এই ক্লাস করলে। যারা মিহিরজিকে সংগ্রহ করেছেন বা মিহিরজিকের সাথে আছেন তাদের জন্য আমি 1 মাস ব্যাপী তো ফ্রি ক্লাস নিব, এটা তো আছেই। এছাড়াও আমি আমার ডেডিকেটেড প্রাইভেট ব্যাচ পড়াই অনলাইনে। আপনারা যারা পড়তে চান তারা
জাস্ট অর্ণব স্যার পেজে একটা মেসেজ দিবেন, অথবা 01727998624, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ ক্লাস দিব, পর্যাপ্ত পরিমাণ আমরা পর্যাপ্ত পরিমাণ ক্লাস দিব, এবং এই পুরো বইটাই আমরা সুন্দর করে শেষ করাবো এই ব্যাচটাতে। 1020 টাকার কোর্স ফি, এবং আপনি একবার আমার ব্যাচ কিনলে মোটামুটি অনেক দীর্ঘ সময় আপনি এই ক্লাসগুলো করতে পারবেন। আচ্ছা, ক্লাসগুলো আমরা ইউটিউবে আমাদের ক্লাসগুলো আপলোড থাকে, আমাদের ওয়েবসাইট আছে, আপনি আমাদের এক্সাম গুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারবেন। আমি আপনাকে একটু দেখাই, যেমন আমাদের ক্লাসগুলো যেমন যেভাবে থাকে, যেমন আমি একটা জিনিস আপনাকে দেখাই, যেমন ধরেন আপনি আমাদের কোর্সে ভর্তি হলেন সাধারণ জ্ঞানে, কোর্সে ভর্তি হলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই ক্লাসগুলো আর্কাইভ হিসেবে আপনি আবার দেখতে পাবেন। আমরা আর্কাইভ হিসেবে ক্লাসগুলো আপনাকে দিব, আপনি যেন এই ক্লাসগুলো পরবর্তীতে দেখতে পারেন। এই যে প্রাচীন ইতিহাসের আমরা আলোচনা সেখানে করেছি, অর্থাৎ এটা আগের ব্যাচের ক্লাস। একই সাথে আপনি এই লেকচারের উপর এক্সাম দিতে পারবেন। যেমন আমি আপনাকে একটা এক্সাম দিয়ে দেখাই, যেমন 1 নম্বর প্রশ্ন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু জানাবেন দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন। ওয়েবসাইটের নাম একটু পরে বলে দিচ্ছি, ইউটিউবে পাওয়া যায় না কেন? আচ্ছা, মেহেরজিকে ইউটিউবে পাওয়া যায় কেন, আমি দেখাচ্ছি কোথায় পাওয়া যাবে। ইউটিউবে আছে আমাদের ক্লাস, দেখাচ্ছি। আপনি চাইলে এইটার এক্সাম দিতে পারবেন, কিন্তু এটা এখনো ফ্রি করি না, এটা পেড ব্যাচের জন্য। যেমন কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? তাহলে কোন সম্রাটের আমলে? সম্রাট অশোকের সময়ে। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি? মৌর্য সাম্রাজ্য। এরপরে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় কাকে? এই যে সম্রাট অশোককে বলা হয়। অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা কি? এটা একটা বৌদ্ধ পুঁথি। কোন যুগের ভয়াবহতা পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গ যুদ্ধ। কোন যুদ্ধ? কলিঙ্গ যুদ্ধ। তারপরে অসমাপ্ত অদ্ভুত সাগর কে সমাপ্ত করেছেন? আমরা এগুলো কিন্তু আমাদের যে পেইড ব্যাচের শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা এক্সাম সাবমিট করে দিলাম। আমরা এক্সাম সাবমিট করে দিতে পারি। সাবমিট করে দিলে এই যে আমরা এখানে দেখতে পাবো যে অ্যান্সার গুলা কি। আপনি চাইলে আমাদের এখান থেকে এটার পিডিএফ ও, যেমন এই যে প্রশ্নের উত্তরপত্র ডাউনলোড করতে পারবেন। দেখাই একটু আপনাকে, এই যে অটোমেটিক প্রশ্নের উত্তরপত্র চলে ডাউনলোড হয়ে গেল। এটা হলো আমাদের অর্ণব স্যার যে আছে। আমাদের ওয়েবসাইটটা হলো, আপনি সেখানে অ্যাকাউন্ট করে নেবেন www.ornobgk.com, www.ornobgk.com। এই যে দেখেন ORNOB, ornobgk.com। আপনি এখানে একটা প্রোফাইল খুলে ফেলেন, এটা হলো আমাদের ওয়েবসাইট। আর ইউটিউব, আপনি আমার ইউটিউবে অনেকগুলো ক্লাস পাবেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। আগামীকালও আপনাদের সাথে ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনি ইউটিউবে গিয়ে লিখেন অর্ণব, ORNOB, অর্ণব স্যার, আপনি তো লিখেন অর্ণব স্যার, তাহলে চলে আসবে, আমাদের চ্যানেল চলে আসবে। এই যে অর্ণব স্যার, তাহলে আপনি অর্ণব স্যার গেলে আপনি কি ক্লাস করতে চান বলেন? আপনি নদ নদীর ক্লাস করতে চান? দেখেন এখানে ক্লাসগুলো অসংখ্য ক্লাস আছে, আপনি চাইলে করতে পারবেন এখানে ক্লাস। এখানে মনে করেন স্যার নদ নদীর ক্লাসটা দেখবো, এখানে আছে নদ নদীর ক্লাস, সম্পদের ক্লাস আছে, মিউজিকের উপরে এই যে ক্লাস আছে, অসংখ্য ক্লাস। এই যে ধরেন নদ নদীর ক্লাস, আপনার যদি নদ নদীর সমস্যা থাকে তাহলে আপনি নদ নদীর ক্লাস এখান থেকেও করতে পারবেন। একদম ম্যাপের মাধ্যমে নদ নদীর ক্লাস আছে। এই যে আপনি চাইলে নদ নদীর ক্লাস এখান থেকে দেখতে পারবেন, ইউটিউব থেকে দেখতে পারবেন। আচ্ছা, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের কথা বললাম। আমরা আপনার সাথে রেগুলার আসতে চাই, রেগুলার ক্লাস নিতে চাই। ফ্রি ক্লাসের পাশাপাশি পেইড ব্যাচে যারা যুক্ত হতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিন। আর মেহেরজিকে বইটা যদি ভালো করে শেষ করতে পারেন ইনশাআল্লাহ আপনি ভালো করবেন, এবং আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিব। সংগ্রহ করেন, লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে, সংগ্রহ করেন, আল্লাহ ভরসা। আর এই বইয়ের উপরে রেগুলার ক্লাস এবং রেগুলার এক্সাম আমি শুরু করছি। আজকে থেকে মোটামুটি আমাদের রেগুলার ক্লাস শুরু হয়ে গেল, রেগুলার এক্সাম। আগামী দিন আমরা এর পরের টুকু পড়বো, যদি সম্ভব হয় আপনি এর পরের টুকু একটু নিজে পড়েন, গৌর পড়েন, তারপর সেন পড়েন, গৌর পড়েন, পাল পড়েন, সেন পড়েন, অন্তত নিজে একটু পড়েন, তাহলে আমি পড়ালে আর একটু সহজ লাগবে আপনার কাছে। বইটা কি ফুল করাবেন, পেইড ব্যাচে বইটা ফুল করাবো, আর ফ্রি ক্লাসে গুরুত্বপূর্ণ টপিক গুলো ক্লাস নেবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার সাথে দেখা হবে। আর এই ক্লাসের পিডিএফটা আমরা ক্লাস শেষে মেহেরজিকে পেজে আপলোড দিয়ে দিব। ক্লাসের পিডিএফ মেহেরজিকে পেজে আপলোড দিয়ে দিব। সবার সাথে দেখা হবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।